আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। আমি রিদওয়ানা বিনতে জলিল। অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া সাবেক আইজিপি বেনজির আহমেদ ও এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী সন্তানদের অবৈধ সম্পদের হিসেব চেয়ে নোটিশ দিয়েছে সংস্থাটি। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। একের পর এক অবৈধ সম্পদের ফিরিস্তি বের হচ্ছে সরকারি চাকুরিজীবীদের। এসব বিষয়ে তৎপর দুর্নীতি দমন কমিশনও। অনেকের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে শুরু করেছে কমিশন। এবার জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ও বিআইডব্লিউটি এর মহাপরিচালক ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে দুদক। 2019 সালে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 1027 শতক জমি আছে তাদের। দলিলে এসব জমির দাম 70 কোটি টাকা দেখানো হলেও এর বাজার দর 500 কোটি টাকার বেশি। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-এর 2, 27-এর 1 ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-এর 2, 4-এর 3 ধারা এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইন 5-এর 2 ধারায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। বেনজির ও মতিউর পরিবারের সম্পদের বিবরণী চেয়েও নোটিশ দিয়েছে দুদক। ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, প্রথম পক্ষের সন্তান আহমেদ তৌফিকুর রহমান অর্ণব, প্রথম পক্ষের সন্তান ফারজানা রহমান ইপসিতা এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির নামে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-এর 1 ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর বিধি 17-1 মোতাবেক তাদেরকে সম্পদ বিবরণী দাখিলের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বেনজির হাজির না হলে তার অবর্তমানে আইনগত কার্যক্রম চলবে বলেও জানান দুদক সচিব। তার বাড়িতে এই আমাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশটি দেওয়া হবে, লটকে দেওয়া হবে, সময়সীমা দেওয়া আছে, সেগুলি সব আমরা অনুসরণ করব। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। আগামী 3 মাসের মধ্যে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী কর্মকর্তাদের সম্পদের হিসেব দাখিলের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটের শুনানিতে আদালত বলেন, সবাইকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে ঘরে ঘরে আন্দোলন গড়ে তুলতে হবে। এর আগে সোমবার দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল এবং ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস। রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ 10 জনকে বিবাদী করা হয়। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে আছে লাখো মানুষ। দোয়ারা বাজারের সুরমায় নৌকাডুবিতে শিশুসহ 3 জন নিখোঁজ রয়েছে। সুরমা ও মুহুরী নদীর পানি বিপদসীমার 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনীতে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। এদিকে প্রবল বৃষ্টিতে খাগড়াছড়িতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। যান চলাচল বন্ধ থাকায় সাজেকে আটকা পড়েছে 700 পর্যটক। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। অব্যাহত বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে ফের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজানের ঢলে সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে। নতুন করে সদর উপজেলা, দোয়ারাবাজার, ছাতক ও শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। সিলেটেও 3য় দফা বন্যা দেখা দেয় চরম দুর্ভোগে রয়েছে মানুষ। কুরবানি ঈদ আমরা সঠিকভাবে ঈদ উদযাপন করতাম পারছি না, ঘরের ভিতরে আপনার হাঁটু পানি। এখন এমন অবস্থা, আমরা এই পানিতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রতিবারই বন্যা এসে এই প্রতি বছর 2-3বারই বন্যা হচ্ছে। আমরা প্রতি বছর 2-3বার করে বন্যার সম্মুখীন হতে হয়। আমাদের এলাকার রাস্তাঘাট পানির তলে চলে গেছে। মৌলভীবাজারে টানা বৃষ্টিতে নদ নদীর পানি কিছুটা বেড়েছে। এতে হাকালুকি হাওর তীরবর্তী 3 উপজেলায় বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ফেনীতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 3টি স্থানে ভাঙনের ফলে প্লাবিত হয়েছে 10টি গ্রাম। জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রায় 10টা বাজে পানি উঠে সব শেষ হয়ে গেছে।
অনেক কিছু নষ্ট হয়েছে, মালামাল বার করতে পারি নাই। আমার বউ দিয়া খাতি ব্যাংকের টিয়া সোনালী ব্যাংকের। কুড়িগ্রামে ধরলা, দুধকুমার সহ সব নদ নদীর পানি বাড়ায় দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে লালমনিরহাটে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারেজের সব জলকপাট খুলে দেওয়া হয়েছে। ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির আলুটিলায় পাহাড় ধসের ঘটনায় ঢাকা খাগড়াছড়ি ও ঢাকা চট্টগ্রাম সড়কে 1 ঘন্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকে। পানিতে ডুবে গেছে খাগড়াছড়ি রাঙামাটি সড়ক। সাজেক পর্যটন কেন্দ্রে আটকা পড়েছে 700 পর্যটক। বৃষ্টিপাত আরো 3 থেকে 4 দিন অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত 24 ঘন্টায় সিলেটে 294 মিলিমিটার এবং বৃষ্টিপাতের যে ধারাটা এখন অব্যাহত রয়েছে এটা আরো 4-5 দিন থাকবে। মোংলা, পায়রা, চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দর সম্মুখে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমরা দেখিয়ে যেতে বলেছি। সৈয়দা সামিয়া তামান্না, RTV। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, রেকর্ড কি বলছে? বৃষ্টির রেকর্ড কি পরিমাণ করা হয়েছে, সেই সাথে কতটি পরিবার বা কতজন মানুষ পানিবন্দী হয়েছে, সব মিলে সার্বিক পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছে। রিদওয়ানা যেমনটা বলছিলেন, দেখুন গেল 24 ঘন্টায় কিন্তু সুনামগঞ্জে প্রায় 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। এই যে অতি মাত্রায় যে বৃষ্টিপাত হয়েছে এতে কিন্তু সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নতুন করে দেখা দিয়েছে। আমি যদি বলি আবহাওয়া পূর্বাভাসে যে কথা বলা হয়েছিল আগামী 3 দিন কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেটের আবহাওয়া অফিসের যে সংশ্লিষ্টরা, সেই কথাই কিন্তু আসলে জানান দিচ্ছে। দিনে কোনো বৃষ্টিপাত হয়নি, এর ফলে কিন্তু পানি কমতে শুরু করেছিল, কিন্তু এখন কিন্তু আবারও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে কিন্তু আসলে নতুন করে পানি বৃদ্ধির যে সংখ্যা সেটি কিন্তু দেখেই যাচ্ছে। যদিও সকালের দিক দিয়ে পানি আসলে বেড়ে কিন্তু প্রায় 35 বিপদসীমার 35 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, সেটি কিন্তু দিনে বৃষ্টিপাত না হওয়ার কারণে 14তে নেমে এসেছে এখন পর্যন্ত। তবে যদি বৃষ্টিপাত বাড়ে তাহলে আবারও যে পানি বাড়তে পারে এবং এতে কিন্তু নিম্নাঞ্চলে যেভাবে আসলে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার একটা আশা ছিল সেটি কিন্তু থাকবে না, বরং বিভিন্ন এলাকায় আরও এই মুহূর্তে কিন্তু সুনামগঞ্জের দরাবাজার, ছাতক এবং বিশম্বরপুর, সদর, শান্তিগঞ্জ, তাহিরপুর এই 6টি উপজেলায় কিন্তু প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী আছে। অনেক রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে তাহিরপুর এবং গ্রামীণ সড়কে মানুষ একেবারে যান চলাচল বন্ধ থাকার কারণে জেলা শহরে আসলে মানুষ আসতে পারছেন না, পানিবন্দী রয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেমনটা দাবি করা হচ্ছে সব এলাকায় আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে এবং যথাযথভাবে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে। যদিও ভুক্তভোগীরা বলছেন এখনো তাদের কাছে সহযোগিতা পৌঁছায়নি। রিদওয়ানা। শহীদ নূর, ধন্যবাদ আপনাকে। আগস্ট মাসে সারা দেশে বন্যার আশঙ্কা রয়েছে, তাই সবাইকে আগাম প্রস্তুতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই নির্দেশনা দিয়েছেন তিনি। এবার 5,459 কোটি 87 লাখ টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। পুলিশের থানা সংস্কার এবং নতুন ভবন নির্মাণের জন্য 1,624 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আতিকা রহমানের রিপোর্ট। 2024-25 অর্থ বছরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। সভায় 11টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী আগস্টে বন্যার আশঙ্কা জানিয়ে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নির্দেশনা জানান পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব। মাননীয় প্রধানমন্ত্রী আশঙ্কা ব্যক্ত করেছেন যে এবার বৃষ্টি যেভাবে বাড়ছে আমাদের উজানে, আমরা সেটার একটা ইফেক্ট আমাদের উপর পড়বে এবং আগস্টে একটা বন্যা হওয়ার উনি আশঙ্কা ব্যক্ত করেছেন এবং সকলকে উনি এই বন্যাকে মোকাবেলার জন্য একটা প্রস্তুতি নেওয়ার জন্য আগাম নির্দেশনা দিয়েছেন আজকে সবাই। আমাদেরকে উনি মেসেজটা দিয়েছেন যে যেন বন্যার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রাখি। এবার সবচেয়ে বড় প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে পুলিশের উন্নয়নে। থানার ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার সহ নতুন ভবন ও ব্যারাক নির্মাণে প্রকল্প নিয়েছে সরকার। পুলিশের থানা কিছু আমরা ওই স্তরে স্তরে কিস্তিতে আমরা এগুলো উন্নয়ন করছি, এগুলোকে বসবাসযোগ্য নয়, টিনের ছাল ভেঙে গিয়েছে,
দালান বিল্ডিং টিল্ডিং নাই এবং বেশ খারাপ অবস্থা, অস্ত্র কারণ সবসময় নিরাপদ নয়। তো উনি বললেন যে যারা আমাদেরকে নিরাপত্তা দিবে তারা নিজেরাই যদি নিরাপদ না হয় তাহলে কি নিরাপত্তা আশা করা, যত থানা আছে সবগুলিকে এখনই একসাথে করে তোমরা উন্নয়ন করো। বাজেট বাস্তবায়ন সুচারুভাবে করতে অর্থ বছরের শুরু থেকে কাজে গতি আনা, ঢাকা ও আশপাশের এলাকায় কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। আতিকা রহমান, RTV, ঢাকা। সার্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয় চালুর প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো অচল দেশের ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয়। ক্লাস পরীক্ষা সহ দাপ্তরিক সব কাজই বন্ধ। প্রত্যয়কে বৈষম্যমূলক ও অমর্যাদাকর আখ্যায়িত করে দাবি মানতে সরকারের কাছে আহ্বান জানান শিক্ষকরা। অন্যথায় কর্মবিরতি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা। তবে তাদের এই আন্দোলনকে অযৌক্তিক বলছেন অর্থমন্ত্রী। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরাও। ফলে বন্ধ সব কার্যক্রম, অনলাইন সান্ধ্যকালীন ও প্রফেশনাল কোর্সের ক্লাসও বন্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট ক্যাম্পাসে 1 ঘন্টার কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। এ সময় প্রত্যয় স্কিমের পেছনে আমলাদের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন তারা। দাবি আদায় না হলে কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেওয়া হয়। আমাদের জন্য অত্যন্ত কষ্টকর যে শ্রেণীকক্ষে না যাওয়া বা পরীক্ষা না নেওয়া, সেই কষ্টকর কাজগুলো আমাদের করতে হচ্ছে, কারণ আমাদের আসলে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। শেষ পর্যায়ে পিঠ যখন দেওয়ালে ঠেকে গিয়েছে তখনই আমরা এখানে বসেছি। আমরা সমস্ত লজ্জাকে পরিহার করে, সমস্ত সংকোচ বোধকে পরিহার করে আমরা এখানে আসছি এখানে বসার জন্য। কত বড় শুভঙ্করের ফাঁকি, 13ই মার্চ রাতের অন্ধকারের মতোই দিনের বেলা কারসাজি করে হঠাৎ করে স্বশাসিত স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য নতুন এই স্কিমটি আপনারা জুড়ে দিলেন। কত ক্ষমতাবান! বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব বলেন, সর্বজনীন পেনশন কাঠামো সবার জন্য হলে তাদের আপত্তি নেই, কিন্তু কোনো বৈষম্য তারা মেনে নেবেন না। সার্বজনীন হলে সবার জন্য একই রকম সিস্টেম থাকা উচিত। আমরা মনে করি যে সরকার আমাদের এই যে 3 দফা আমরা দাবি দিয়েছি, প্রত্যেক স্কিম প্রত্যাহার, তারপর আমাদের সুপার গ্রেড, আরেকটি হলো যে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল, তাহলেই কিন্তু আমার মনে হয় যে আমাদের দাবিগুলো পূরণ করলে আমরা ক্লাসে ফেরত যাব। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের মতো দেশের 35টি বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনে অংশগ্রহণ নিয়ে কর্মকর্তাদের 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনকে অযৌক্তিক বলছেন অর্থমন্ত্রী। কিসের সুবিধা কমে যাচ্ছে? এগুলো তো ঠিক না। প্রত্যয় স্কিমের কিছু বিষয় স্পষ্ট করে বিজ্ঞপ্তি দিয়েছে অর্থ মন্ত্রণালয়, যাতে বলা হয়েছে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনে 60 বছর বয়স থেকে পেনশন প্রাপ্তির উল্লেখ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 65 বছর থেকে অবসরে যাবেন বিধায় 65 বছর থেকে পেনশন প্রাপ্ত হবেন। এক্ষেত্রে আইনের প্রয়োজনীয় সংশোধন করা হবে। এছাড়া চাকরি জীবনে অর্জিত ছুটি প্রাপ্যতার ভিত্তিতে প্রদান করা হয় বিধায় ছুটি জমা থাকা সাপেক্ষে তা বহাল থাকবে। খান আলামিন, RTV, ঢাকা। 1 জুলাই থেকে চালু হওয়া সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলনের মধ্যে স্কিমের কিছু বিষয় স্পষ্ট করল অর্থ মন্ত্রণালয়। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের 30 জুন পর্যন্ত যে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী চাকরিরত আছেন তারা পূর্বের মতো সকল পেনশন সুবিধা পাবেন। এর পরবর্তী সময়ে নতুন নিয়োগ প্রাপ্তরাই কেবল প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্ত হবেন। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনে 60 বছর বয়স থেকে পেনশন প্রাপ্তির উল্লেখ থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 65 বছর থেকে অবসরে যাবেন বিধায় 65 বছর থেকে আজীবন পেনশনপ্রাপ্ত হবেন। এক্ষেত্রে আইনের প্রয়োজনীয় সংশোধন করা হবে। এছাড়া চাকরি জীবনে অর্জিত ছুটি প্রাপ্যতার ভিত্তিতে প্রদান করা হয় বিধায় ছুটি জমা থাকা সাপেক্ষে তা বহাল থাকবে। 10 দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল 5টার কিছুক্ষণ পর গুলশানের বাসায় তিনি। তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় বাসায় রেখে আগের মতো চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকরা।
গত 22 জুন মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানী এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। এর 3 দিন পর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় তার। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি সহ শারীরিক নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। একই স্থানে মজুত রেখে 3 বার বাড়ানো হয় ডিমের দাম। ফলে খুচরা বাজারে উৎপাদন খরচের চেয়ে 3 থেকে 4 টাকা বেশি দামে বিক্রি হয় ডিম। ঢাকা থেকে SMS এর মাধ্যমে এই দাম নির্ধারণ করে একটি চক্র। রাজধানীর কাউরান বাজারে শীর্ষ ডিম ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। প্রকাশ্যে আনেন ডিমের মূল্য কারসাজি চক্রের কর্মকাণ্ড। শাকিলা করিমের রিপোর্ট। ডিমের বাজার সিন্ডিকেটের খপ্পরে অসহায় ক্রেতা, জাল বিছিয়ে ভোক্তার কাছ থেকে প্রতিদিন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র। বর্তমানে সর্বোচ্চ 10 টাকা 88 পয়সা উৎপাদন খরচের ডিম খুচরা বাজারে বিক্রি হচ্ছে 14 থেকে 15 টাকায়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিয়মনীতির তোয়াক্কা করে না ডিম কারসাজির সঙ্গে জড়িতরা। রাজধানীর বিভিন্ন আড়তে একই জায়গায় কাগজে কলমে 3 দফা বাড়ে ডিমের দাম। একই ডিম 3 বার হাত বদল হচ্ছে। একটা ভ্যানেই ডিম থাকছে, শুধু কাগজ পরিবর্তন হচ্ছে। কাগজ পরিবর্তনের মাধ্যমে 3 বার দাম পরিবর্তন হচ্ছে, অথচ ডিমের জায়গায় রয়েছে। SMS এর মাধ্যমে গোটা বাংলাদেশ 64 জেলায় SMS ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং SMS এর মাধ্যমে মূল্য নির্ধারণ করা হচ্ছে। খামার থেকে ডিম বিক্রির 4 দিন পর বেনামে SMS এর মাধ্যমে দাম জানতে পারেন খামারিরা। তেজগাঁও, কাপ্তান বাজার এবং চট্টগ্রামের অনেক ব্যবসায়ীর লাখ লাখ ডিম মজুতের খবর উঠে আসে সভায়। খামার থেকে 4 দিন পর পর ডিম ক্রয় করেন, সেখানে দাদন দেয়া থাকে, টাকা দেয়া থাকে। ডিমটা আসার পরে 4 দিন পরে জানতে পারেন খামারি সে কত টাকায় ডিমটা বিক্রি করতে পারছেন, স্লিপটা যাচ্ছে। ডিমের বাজার নিয়ন্ত্রণ নিয়ে তেজগাঁও আড়ত সমিতির গোপন বৈঠকে চিত্র তুলে ধরা হয়, যদিও অভিযোগ অস্বীকার করে তর্কে জড়ান ব্যবসায়ীরা। আমার 1 লক্ষ হিমাগারে প্রমাণ আছে। হ্যাঁ, আমার ঘরে এই ডিমগুলি। আমি এটুকুই বলেছি যে আপনি এখানে মতবিনিময় সভা দিচ্ছেন, তাহলে এখানে সবার মতামত নেন, তাদের মতামতটা নেবেন তো। এটি ফৌজদারি অপরাধ মন্তব্য করে সিন্ডিকেট ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক। আপনারা হইচই করেছেন, অনেক কথা বলেছেন, কেন এই ব্ল্যাঙ্ক আপনার ভাউচার দেওয়া হয়, এইটার জবাব দিতে হবে। মূল্য তালিকা তাড়ানো, পাকা ভাউচার আমরা প্রতিটা দোকান আমরা বন্ধ করে দেবো, এবং বন্ধ আপনাদের করতে হয় না। আমরা গেলে এমনি আপনারা পালিয়ে যান। কেন পালিয়ে যেতে হবে? আমরা কি আপনাদের সাথে শত্রু নাকি? প্রতিদিন দেশের 4 কোটি চাহিদার বিপরীতে উৎপাদন হয় প্রায় 5 কোটি ডিম। শাকিলা করিম, RTV, ঢাকা। চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বোর্ড মিটিং। হোম অফ ক্রিকেট মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বিকাল 3টায় শুরু হয় এই মিটিং। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে এতে যোগ দিয়েছেন বোর্ড পরিচালকরা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্স পর্যালোচনা এই মিটিংয়ে অন্যতম এজেন্ডা। এছাড়া শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা, টাইগার স্ক্যাম, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে টাইগারদের ছাড়পত্র সহ নানা বিষয়েও আলোচনা হবার কথা। দর্শক, বিসিবি মিটিং এর সংবাদ সংগ্রহে মিরপুর স্টেডিয়ামে রয়েছেন সহকর্মী আতিকুল ইসলাম শাকিল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাকিল, বেশ অনেকটা সময়, দীর্ঘ সময় ধরে মিটিং চলছে, তো আলোচ্য বিষয় এবং কোনো ধরনের সিদ্ধান্ত আসতে পেরেছেন কিনা তারা একটু জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি বলছিলেন, মিটিংটি শুরু হয়েছে আসলে 3:30 থেকে 3টার সময় শুরু হওয়ার কথা ছিল, যদিও সেখানে আসলে একটু দেরি হয়। এরপরে আসলে মিটিংয়ের যে আলোচ্য বিষয় আমরা জানতে পেরেছিলাম এর আগে, যে মিটিংয়ে হাতুরু সিংহে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার কথা, বাংলাদেশের পারফরমেন্স নিয়ে আলোচনা করার কথা, কিন্তু সেই বিষয়গুলো ছাপিয়ে যে বড় আরেকটি বিষয় আসলে সামনে এসেছে, তাসকিনের যে বিষয়টি, সেটি নিয়ে আসলে খুব সরগরম আজকে বিসিবি। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে তাসকিনকে ভারতের ম্যাচে আসলে খেলানো হয়নি। কেন খেলানো হয়নি সেই বিষয়টি নিয়েই আসলে বোর্ডে আলোচনা হচ্ছে। যে আমরা জানতে পেরেছিলাম যে তাসকিন সঠিক সময়ে টিম বাসে উঠতে পারেনি, এর ফলে তাকে আসলে খেলানো হয়নি এরকম শোনা যাচ্ছিল। এবং তবে ফাইনালি আসলে কি কারণে তাকে খেলানো হয়নি সেই বিষয়টি নিয়েই আসলে বোর্ড সবাই হয়তো বা জবাব দিতে চাওয়া হবে। সেই বিষয়টি আসলে কি ঘটে এই বিষয়টি নিয়ে আসলে সবাই অপেক্ষা করছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সব গণমাধ্যমের সংবাদকর্মীরা এসেছেন এবং আরও অনেক বিষয় নিয়ে আসলে তারা ব্রিফ করবেন। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি মিটিং শেষের দিকে হয়তো বা আধা ঘন্টার মধ্যে আমাদের ব্রিফ করবেন, সেই জন্য আমরা অপেক্ষা করছি। রিজওয়ানা, এই ছিল আমার কাছে সব শেষ মিরপুর স্টেডিয়াম থেকে। আমরা
সংবাদ সম্মেলন শুরু হলে আবারও লাইভে চলে আসবো। এটা আবার আপনার সাথে যোগাযোগ করব। আপনার হাতে নতুন খবর আসলে ধন্যবাদ আপনাকে শাকিল। সরকারি চাকরির 2টি গ্রেডে কোটা পুনর্বহালের পক্ষে দেয়া হাইকোর্টের রায়ের পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় বৈষম্য নিরসনে কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। দাবি আদায় না হলে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দেবারও হুঁশিয়ারি দেন। পরে শাহবাগ থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে যায় আন্দোলনকারীরা। সেখান থেকে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা। স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে এ পর্যন্ত $11 বিলিয়ন ঋণ প্রস্তাব এনেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। বলেন, সেগুলো বুঝে শুনে নেওয়া হবে যাতে তা দিয়ে আয় করা সম্ভব হয়। বিকেলে সচিবালয়ে এডিবির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এছাড়া এডিবি যে ঋণ দিচ্ছে তা সহজ লোন, যার সুদ হার 2% নিচে বলেও জানান তাজুল ইসলাম। আমাদের কাছে $11 বিলিয়ন এখন বিভিন্ন দাতা সংস্থার অফার আছে, কিন্তু আমরা সেই সমস্ত ঋণ বুঝে শুনে নেব যেটা আমাদের জন্য ইনকাম জেনারেশনের জন্য সুবিধা হবে, যেটাতে আমাদের লোনটা কম মূল্য হবে। যেমন আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কিছুদিন আগে একটা প্রকল্প আমাদের নেগোসিয়েশন হয়েছে, সেখানে আমরা 0.25 নেগোসিয়েশন করেছি। প্রতিদিনই দুর্নীতির খবরে মনে হচ্ছে দেশে দুর্নীতির মহাযজ্ঞ চলছে। এ থেকে পরিত্রাণে আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও এলকপের সভাপতি ডক্টর মিজানুর রহমান। আর অর্থনীতিবিদ ডক্টর খলিকুজ্জামান আহমদ দেশের বর্তমান অর্থনীতিকে যোগ সাজসের অর্থনীতি বলেও মন্তব্য করেছেন। দুপুরে রাজধানীর গুলশানে এলকপ আয়োজিত বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক সেমিনারে বক্তারা দেশের সার্বিক উন্নয়ন ও মুক্তিযুদ্ধের চেতনাকে দুর্নীতি ক্ষতবিক্ষত করেছে বলেও মন্তব্য করেন বক্তারা। ন্যায় বিচার আমাদের দেশে কখনো রাজনীতির কাছে, কখনো অর্থের কাছে, কখনো পেশি শক্তির কাছে বন্দী। একটা মন্ত্রী কখনো কথা বলতে পারে না যে ঘুষ দিচ্ছি, আমার ফাইলটা তাড়াতাড়ি যাবে, তাই এটাকে আমরা ঘুষ বলবো না, এটাকে স্পিড মানি বলবো। এভাবে জাস্টিফাই করা, লিগালাইজ করা, দ্যাট ইজ ভেরি আনফরচুনেট। এটা কখনো উচিত হয়নি। এখন আমি দুর্নীতি করছি, আমার কোনো বিচার হলো না, ডক্টর মিজানুর রহমান তাই আমার কি, আমিও করি। এই হচ্ছে অবস্থা, যে একজন করে পার পেয়ে যাচ্ছে, তার কিছু হচ্ছে না, অন্যজন সুযোগ পেলে সেই দুর্নীতি করছে। দুষ্ট চক্রগুলোকে দমন করতে হবে, সেটা কঠিন কাজ হয়ে যাচ্ছে। আস্তে 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 এগুলোর হাত এত বেশি লম্বা হয়ে গেছে, সেটাকে রহস্য করার সুযোগ কমে যাচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বিধিবিধান অনুযায়ী যেন চলে, সেটা যেন এক নম্বরে না হলেও উঁচুর দিকে থাকে আমাদের। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহ ঘিরে রাখা 4তলা ভবন থেকে 3টি বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল 10:30টার দিকে ওই বাড়িটি ঘেরাও করে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের একটি দল। দুপুরে পরে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট নিয়ে অভিযান শুরু করে। ভবনের 3য় তলার একটি ফ্ল্যাট থেকে শক্তিশালী 3টি বোমা উদ্ধার করা হয়। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়, তবে কাউকে পাওয়া যায়নি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3য় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে চলছে সাপ বেজির লড়াই। আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে জাপানের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে যাচ্ছে সরকার। অন্যদিকে অভিযোগের পাহাড় নিয়ে এ দায়িত্ব নিজেদের কাছে রাখতে মরিয়া বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। মন্ত্রী বলছে, বাংলাদেশ জাপান যৌথভাবে করবে গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজ। বিশেষজ্ঞরা বলেন, যাত্রী সেবার মান নিশ্চিত করতে হলে বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া উচিত। সৈয়দ খানের রিপোর্ট। বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের পর পার্কিং, লাগেজ উঠানো নামানো, চেক ইন, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সব কাজ করে বিমান বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে দেশের সব বিমানবন্দরে এককভাবে কাজটি করে আসছে বিমান। তবে নিম্নমানের সেবা, অব্যবস্থাপনা, যাত্রী দুর্ভোগ সৃষ্টি সহ বিস্তর অভিযোগ সংস্থাটির বিরুদ্ধে। বিমানের কাজে নাখোশ খোদ বিমানবন্দর কর্তৃপক্ষ ও অন্য এয়ারলাইন্সগুলো।
এ অবস্থায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ জাপানি প্রতিষ্ঠানকে দেওয়ার পক্ষে সরকার, তবে দায়িত্ব নিজেদের কাছে রাখতে মরিয়া বিমান। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব বন্টন নিয়ে বেবিচক ও বিমানের মধ্যে চলছে নীরব যুদ্ধ। জাপানি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার কথা থাকলেও আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেনি বেবিচক। এটা তো ইন্টারন্যাশনাল ফ্লাইট তো অপারেট হচ্ছে এখানে, এবং এখানে আমরা তো বিভিন্ন এয়ারপোর্টে করি, তার সাথে কম্পেয়ার করলে খুব বেশি ফারাক বর্তমানে আছে বলে মনে হয় না। প্রিপারেশন অব্যাহত আছে, মানে ইকুইপমেন্ট পারচেজ, ইকুইপমেন্টের অপারেশন, তারপরে ম্যান পাওয়ার, অ্যাপয়েন্টমেন্ট, ট্রেনিং। দায়িত্ব নিশ্চিত না হলেও তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য নিজেদের প্রস্তুত করছে বিমান কর্তৃপক্ষ। এরই মধ্যে ব্যয় করেছে হাজার কোটি টাকার বেশি। নিশ্চিত না হয়েই বিপুল অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন উঠছে। বাংলাদেশ বিমানের সাথে জাইকা তারা যাকে রিকমেন্ড করবে তার সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে গ্রাউন্ড হ্যান্ডলিং হবে। বাংলাদেশ বিমান এই মুহূর্তে তো আন্তর্জাতিক মানের কাজ করছে, কিছু কিছু কাজ হয়তো ছোটোখাটো সমস্যা হচ্ছে, তাদের কিছুটা অভিজ্ঞতার অভাব, কিছুটা ইকুইপমেন্টের অভাব। আমরা আশা করি জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে অভিজ্ঞতা যে অভাবটা আছে বা ইকুইপমেন্টের যে অভাবটা আছে সেটা পূর্ণ হবে ইনশাআল্লাহ। বিশেষজ্ঞরা বলেন, যারা বছরের পর বছর ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের তৃতীয় টার্মিনালের কাজ দেয়া ঠিক হবে না। টার্মিনাল ভবনের বাইরেও কিছু সেবা আছে, সেই সেবাগুলি হয়তো দেশের যেই বিমান সংস্থা আছে দিয়ে আসছিলেন সেটা দেবেন, আর ভেতরটা যেহেতু সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর, এটাকে আমার মনে হয় ওই যে বিদেশিদেরকে সরকার যেইভাবে এঙ্গেজ করতে চাচ্ছেন পিপিপি প্রকল্পের আওতায়, সেটা করলেই কিন্তু সবচেয়ে ভালো হবে। যারা ভালো সার্ভিস ট্র্যাক রেকর্ড আছে তাদেরকে দিয়ে তো এটা করানো উচিত, এবং যারা এটার জন্য ভালো টার্মস, ফাইন্যান্সিয়াল টার্মস দিতে হবে। ইমিডিয়েটলি একটা কমিটি করা উচিত, তার ভিত্তিতে টেন্ডারের ভিত্তিতে যারা যোগ্যতর হবে, যাদের ফাইন্যান্সিয়াল প্রপোজাল ভালো হবে, যারা যোগ্যতর হবে তাদেরকে দিয়েই এটা করানো উচিত হবে। বর্তমানে দুটি টার্মিনাল দিয়ে বছরে প্রায় 1 কোটি যাত্রী আসা যাওয়া করে। তৃতীয় টার্মিনাল চালু হলে আরও 1,60,00,000 যাত্রী যুক্ত হবে। যে সংস্থা 1 কোটি যাত্রীদের সেবা নিশ্চিত করতে পারে না, তারা কি করে 2.5 কোটির চাপ সামলাবেন, সে প্রশ্ন ওঠা স্বাভাবিক। শরীয়ত খান, RTV, ঢাকা। ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠীর হামলায় বুয়েট ছাত্রলীগ নেতা আরিফ রায়হান দ্বীপের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বুয়েটের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ইসলাম হলে স্থাপিত দ্বীপের প্রতিকৃতিতে আলাদা আলাদা শ্রদ্ধা জানান তারা। এ সময় সবাই 1 মিনিট নীরবতা পালন করে। শ্রদ্ধা জানানোর সময় দ্বীপের বাবা আলী আজম 2013 সালের 9 এপ্রিল দ্বীপকে নিজ হলে বর্বরভাবে মাথায় ও পিঠে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠী। পরবর্তীতে দীর্ঘ 84 দিন হাসপাতালে কোমায় থাকার পর 2 জুলাই দ্বীপের মৃত্যু হয়। দীর্ঘ বিরতির পর আবারও বৈকালিক বহির্বিভাগ সেবা চালু করেছে রাজধানীর হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল। সেবার মান বৃদ্ধির মাধ্যমে হাসপাতালটির পুরনো গৌরব ফিরিয়ে আনতে এই উদ্যোগ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির। বিকেলে আনুষ্ঠানিক এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার MU কবির চৌধুরী। এখন থেকে শুক্রবার বাদে প্রতিদিন বিকেল 3টা থেকে 5:30 পর্যন্ত নেওয়া যাবে এই সেবা। উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা 6 আসনের সংসদ সদস্য মোহাম্মদ রশিদুজ্জামান, সোসাইটির ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল, ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ সহ হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সহায়তা করার অভিযোগে ইরান, সিরিয়া এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে ওয়াশিংটনের ফেডারেল আদালতে মামলা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইসরায়েলপন্থী সংস্থা অ্যান্টি ডিফেমেশন লীগের শীর্ষ নির্বাহী জোনাথন গ্রিনব্লাট। গেল সোমবার দায়ের করা এই মামলার এজাহারে বলা হয়, বছরের পর বছর ধরে হামাসকে আর্থিক, সামরিক এবং কৌশলগত সহায়তা দিয়ে আসছে এই 3 দেশ। এছাড়া মামলায় 3 দেশের কাছে মোট $400 কোটি ক্ষতিপূরণ দাবি করেছে সংস্থাটি। এদিকে গেল 7 অক্টোবর থেকে চলমান হামলায় গাজায় নিহতের সংখ্যা 37,000 এবং আহতের সংখ্যা 87,000 ছাড়িয়েছে।
চাকরি নিয়ে সৌদি আরব যেতে ইচ্ছুক বাংলাদেশিদেরকে প্রতারণা থেকে রক্ষায় কাজ করবে বাংলাদেশ সৌদি যৌথ টাস্ক ফোর্স, এমনটি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এছাড়া জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনেক এবং গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় সব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের অফশোর ব্যাংকিং সহ বিনিয়োগের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সৌদি আরবে আমরা 30 লক্ষ বলছি, সৌদি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী 31,33,000, তার মানে 30 লক্ষের বেশি বাংলাদেশি এখানে কাজ করছে, প্রবাসী বাংলাদেশি আছে। দিস ইজ দ্য হাইয়েস্ট কনসেন্ট্রেশন, হাইয়েস্ট নাম্বার অফ বাংলাদেশিস ইন অ্যাব্রড, কোন একটা সিঙ্গেল কান্ট্রিতে। পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে লোক সংখ্যা 30 লক্ষ নয়। গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়ে কোপা আমেরিকায় ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বুধবার মাঠে নামবে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের লেভিস স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় ভোর 7টায় কলম্বিয়া মুখোমুখি হবে সেলেসাওরা। ড্রয়ের হতাশা দিয়ে গ্রুপ পর্ব শুরু করলেও প্যারাগুয়েকে উড়িয়ে দিয়ে 4 পয়েন্ট নিয়ে তালিকায় 2-এ অবস্থান করছে ডোরিভাল জুনিয়রের শিষ্যরা। টানা 25 ম্যাচ অজেয় থাকা কলম্বিয়াকে হারের সাথ দিয়ে গ্রুপ সেরা হতে চায় ভিনিসিয়াস রদ্রিগোরা। এদিকে জয়ের ছন্দে থাকা কলম্বিয়া এই ম্যাচেও ব্রাজিলের বিপক্ষে ধারাবাহিকতা ধরে রেখে গ্রুপ সেরা থেকেই কোয়ার্টার ফাইনালে খেলতে চায়। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ পৌনে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।